আমাদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে 32,000, সর্বোচ্চ 1,28,000, অর্থাৎ 1:4 অনুপাতে 11-20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম নতুন বেতন কাঠামো তৈরির জন্য প্রস্তাব করছি। 6 সদস্যের পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাবে কর্মচারীদের মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত একটি প্রস্তাবনা তুলে ধরা হলো। আগের 20টি গ্রেডকে ভেঙে আমরা বর্তমানে 13টি গ্রেডের প্রস্তাবনা উপস্থাপন করছি। এই 13টি গ্রেডের প্রথম গ্রেডে আছে, প্রথম গ্রেড প্রস্তাবিত গ্রেডও প্রথম, সেখানে 1,28,000 টাকা। দ্বিতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও দ্বিতীয়, সেখানে মূল বেতন প্রস্তাব করছি 1,15,000 টাকা। তৃতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও তৃতীয়, সেখানে 1,05,000 টাকা। চতুর্থ গ্রেড প্রস্তাবিত গ্রেডও চতুর্থ, সেখানে 98,000 টাকা। সাবেক পঞ্চম ও ষষ্ঠ গ্রেড মিলে আমরা নতুন পঞ্চম গ্রেড প্রস্তাব করছি, যার মূল বেতন প্রস্তাব করছি 90,000 টাকা। সপ্তম গ্রেড সাবেক, সেটি বর্তমানে ষষ্ঠ গ্রেড প্রস্তাব করছি, মূল বেতন 80,000 টাকা। সাবেক অষ্টম ও নবম গ্রেড, আপনারা জেনে থাকবেন যে সাবেক অষ্টম ও নবম গ্রেডের বেতনের পার্থক্য মাত্র 1,000 টাকা। এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমানে সপ্তম গ্রেড প্রস্তাব করছি, যার মূল বেতন 70,000 টাকা। এবং এটাই কর্মকর্তাদের, অর্থাৎ যারা বিসিএস ক্যাডার, তাদের নতুন যে জয়নিং, সেই জয়নিং গ্রেডকে আমরা 70,000 টাকা প্রস্তাব করছি। বর্তমানে এটি 22,000 টাকা আছে, যেটি বাস্তবতার নিরিখে কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সাবেক যে দশম গ্রেড, সেটিকে আমরা বর্তমানে অষ্টম গ্রেড প্রস্তাব করছি। এটির মূল বেতন আমরা প্রস্তাব করছি 60,000 টাকা। এরপরে সাবেক 11, 12, 13 এই তিনটিকে আমরা বর্তমানে নবম গ্রেড হিসাবে প্রস্তাব করছি, যার মূল বেতন প্রস্তাব করছি 53,000 টাকা। সাবেক 14 ও 15 এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমান দশম গ্রেড প্রস্তাব করছি, যার মূল বেতন আমরা প্রস্তাব করছি 47,000 টাকা। 16তম গ্রেড, যেটা বর্তমানে তৃতীয় শ্রেণীর এন্ট্রি গ্রেড হিসাবে পরিচিত, সেই গ্রেডকে আমরা 11তম গ্রেড হিসাবে প্রস্তাব করে মূল বেতন 42,000 টাকা ধরেছি। এবং 17, 18, 19 আপনারা জেনে থাকবেন, এই 17, 18, 19 এই গ্রেডগুলো একটা গ্রেডই ছিল এক সময়, কিন্তু এরশাদ সরকারের আমলে এই গ্রেডগুলো ভেঙে 3টা করা হয়েছিল। সেজন্য আমরা এই গ্রেডগুলোকে আবার একীভূত করে 12তম গ্রেডের প্রস্তাব করছি 37,000 টাকা। এবং সর্বশেষ যে 20তম গ্রেড আছে, সেটাকে আমরা 13তম গ্রেডে প্রস্তাব করছি, যার সর্বনিম্ন হচ্ছে 32,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে 32,000, সর্বোচ্চ 1,28,000, অর্থাৎ 1:4 অনুপাতে 11-20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম নতুন বেতন কাঠামো তৈরির জন্য প্রস্তাব করছি। এরপরে সরকারি চাকরিজীবীদের বেতনের পরে যে বিষয়টি আসে, সেটি হচ্ছে বাড়ি ভাড়া। সরকার আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করে থাকেন, আমরা বিভিন্ন হারে বাড়ি ভাড়া পেয়ে থাকি। আমরা নতুন করে এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সবকিছুর যখন ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্যের বাড়ি ভাড়াও অনেক পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে আমরা এই বাড়ি ভাড়ার নতুন হার প্রস্তাব করছি। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারীদের মূল বেতনের শতকরা 80% বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার ও কেরানীগঞ্জ এলাকার জন্য, সাভার ও কেরানীগঞ্জ উপজেলা এলাকার জন্য মূল বেতনের 70%। আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে একটু পরিবর্তন এনেছি। আগে উল্লেখ ছিল সাভার পৌর এলাকা, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে কেরানীগঞ্জ সাভারের মতো একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে। এবং সাভার এবং কেরানীগঞ্জ শুধু পৌর এলাকা না, পুরো উপজেলাটাই একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে। সেজন্য আমরা পৌর এলাকা শব্দের পরিবর্তে উপজেলা শব্দটি সংযোজন করে এই উপজেলার যত চাকরিজীবী আছে তাদের জন্য মূল বেতনের 70% বাড়ি ভাড়া বরাদ্দের জন্য দাবি জানিয়েছি। এছাড়া অন্যান্য এলাকায় জেলা, উপজেলা, শহরের জন্য মূল বেতনের শতকরা 60% বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তাব করছি। বর্তমানে যে চিকিৎসা ভাতার হার হচ্ছে 1,500 টাকা, কিন্তু একজন প্রফেসরকে যদি আমরা দেখাতে যাই, তাহলে তার ভিজিট হচ্ছে 2,000 টাকা। 6 সদস্যের পরিবারের জন্য একজনকেও তো ডাক্তার দেখানো যায় না, শুধুমাত্র ভিটাই দেওয়া যায় না, তাহলে অন্যান্য কিভাবে তার চিকিৎসা খরচ হবে? সেজন্য আমরা সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এবং আমাদেরও ন্যূনতম ব্যবস্থা করার জন্য চিকিৎসা ভাতা ন্যূনতম 6,000 টাকা করার দাবি জানিয়েছি। এছাড়া শিক্ষা ভাতা
দেওয়া হয় 500 টাকা। 500 টাকা এখন কোনো স্কুলেই লেখাপড়া করা সম্ভব হয় না। একটি ঢাকার বা লোকালের কিন্ডারগার্টেনেও 1500 টাকা দিতে হয়, আপনার প্রতি মাসে 1500 টাকা ফি দিতে হয়। সেক্ষেত্রে সন্তান প্রতি আমরা 3000 টাকা এই শিক্ষা ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। যারা ধোলাই ভাতা পান তাদেরকে 500 টাকা করে ধোলাই ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। যাতায়াত ভাতা দেওয়া হয় সরকার থেকে, আপনারা জানেন শুধুমাত্র ঢাকা শহরে 300 টাকা। 300 টাকায় আপনি এখন একটা টেম্পুতেও উঠতে পারবেন না, প্রতিদিন 10 টাকায় একটা টেম্পুতে ওঠা যায় না। সেজন্য আমরা ঢাকা শহরে প্রতিদিন ন্যূনতম 100 টাকা হারে 3000 টাকা এবং অন্যান্য এলাকার জন্য 2000 টাকা যাতায়াত ভাতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। এরপরে ইউটিলিটি ভাতা, আমাদের যত যান্ত্রিকতা বাড়ছে আমাদের ইউটিলিটি বিলও বাড়ছে, সেজন্য আমরা 2000 টাকা নতুন করে ইউটিলিটি ভাতা প্রবর্তন করার দাবি জানাচ্ছি। আপনারা বিভিন্ন সময় বলে থাকেন সরকার আমাদের 200 টাকা টিফিন ভাতা দেয়, যেটা একটি হাস্যকর। একটি 6 টাকা 66 পয়সা টিফিনের খরচ পড়ে প্রতিদিন, যাতে কোনোভাবেই কারো টিফিন করা সম্ভব হয় না। সেজন্য আমরা এই টিফিন ভাতাকে কর্মদিবস হিসাবে হিসাব করে, যে মাসে যদি 22 কর্মদিবস হয় তাহলে দৈনিক 100 টাকা হারে 2200 টাকা টিফিন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া বৈশাখী ভাতা দেওয়া হয় 20%, এই 20%কে আমরা 50% করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাহাড়ি, দুর্গম, পর্যটন, উপকূলীয় অঞ্চলে 40% ভাতা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এরপর হচ্ছে পেনশন, আমাদেরকে বর্তমানে যে পেনশনটা দেওয়া হয় সেটা হচ্ছে 90%, মূল বেতনের 90%। আমরা সেই 90%-এর পরিবর্তে 100% দেওয়ার দাবি জানাচ্ছি এবং আনুতোষিকের হার 230 টাকা, 1 টাকা সমান 230 টাকা, এবং এই 1 টাকা সমান আমরা বর্তমান বাজার দর অনুযায়ী 500 টাকা বৃদ্ধি করার জন্য দাবি জানাচ্ছি। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করার জন্য সরকারের কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি। সকল রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন সুবিধা ও পেনশনারদের ন্যায় গ্র্যাচুইটি চালু ও গৃহ ঋণ নির্মাণ প্রদান করার জন্য ঋণ প্রদানের দাবি জানাচ্ছি। এরপরে সকল ব্লক পদ বাতিল করে পদোন্নতির বিধান চালু ও গ্রেড পরিবর্তন করার দাবি জানাচ্ছি। এরপরে প্রস্তাবিত 9 থেকে 13, এতদিন আমরা বলেছি 11 থেকে 20, এখন এটা হচ্ছে প্রস্তাবিত, আজকের যে আমরা প্রস্তাব করলাম সেই প্রস্তাবিত 9 থেকে 13 গ্রেডের কর্মচারীদের জন্য খাদ্যপণ্যের ক্ষেত্রে রেশন পদ্ধতি চালুর দাবি জানাচ্ছি। আমরা সকল পণ্যের ক্ষেত্রে বলিনি, খাদ্যপণ্যের ক্ষেত্রে আমরা রেশন পদ্ধতি চালুর দাবি জানাচ্ছি। সকল ক্ষেত্রে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করতে হবে, এটা সকলের এটা দাবি। যে প্রস্তাবিত 9 থেকে 13 গ্রেডের কর্মচারীদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি 5%-এর পরিবর্তে 10% করার প্রস্তাব করছি। এরপরে আমাদেরকে শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয়, শ্রান্তি বিনোদন ভাতা 3 বছরের পরিবর্তে 2 বছরে প্রদান করার দাবি জানাচ্ছি। এছাড়া 9 থেকে 13 গ্রেডের সকল কর্মচারীদের শ্বাস পোশাকের জন্য ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের কিছু কিছু কর্মচারী ভাই বোনেরা আছেন যারা অফিস বন্ধের সময় ডিউটি করেন, অতিরিক্ত ডিউটি করেন, অফিস শেষ হয়ে যায় 5টায়, রাত্রে 9টার সময় বের হতে পারেন না। এমন কিছু কর্মচারী ভাই বোনেরা আছেন যাদের ডিউটি 24 ঘন্টাই আছে। তো সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত যদি ডিউটি করে তাহলে তাদেরকে ওভারটাইম দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। তাই সরকারকে এই সকল কিছু বিবেচনা করে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে, আমি আবারও বলছি, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নবম পে স্কেলের কোনো ধরনের বৈষম্য হলে, নবম পে স্কেলে কোনো ধরনের বৈষম্য হলে কর্মচারীরা কোনোভাবেই তা মেনে নেবে না। আমি সরকারকে বিনীতভাবে সকল কর্মচারীদের পক্ষ থেকে আবারও বলতে চাই, নবম পে স্কেল ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য মুক্তভাবে দিতে হবে। কোনো ক্রমেই তালবাহানা করে কর্মচারীদের পূর্বের মতো সচিব কমিটির নামে ঠকানো হলে কর্মচারীরা কোনো ক্রমেই মেনে নেবে না। এবং আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, যদি এ ধরনের বৈষম্য হয় সেই বৈষম্যের দায় এই সরকারকে নিতে হবে, এবং সেই কোনো বিশৃঙ্খলা হলেও সেই বিশৃঙ্খলার দায়ও সরকারকে নিতে হবে। কারণ আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে লিখিত জানিয়েছি, শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবিসমূহ সরকারের কাছে উপস্থাপন করছি। সরকার আমাদেরকে এই শান্তিপূর্ণভাবে আমাদের কর্ম সম্পাদনের জন্য আমাদের পেটে ভাত দেবেন, আমাদের পোশাক দেবেন, আমাদের চিকিৎসা ভাতা দেবেন, তাহলে আমরা আমাদের কাজ শান্তিপূর্ণভাবে করব। কিন্তু যদি কোনোভাবে আমাদেরকে ঠকানো হয় আমরা কোনোভাবে মেনে নেব না।